ছোট বড় একটা জাতীয় সরকার গঠন করা, কিছু স্বনামধন্য ব্যক্তি যারা বাংলাদেশে আছেন, যারা দেশের মঙ্গল চায়, ভালো চায়, জ্ঞানী ব্যক্তি, দূরদর্শী, এদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে আরো কিছু সময় নিয়ে, তাহলে আর ইলেকশনের জন্য কেউ আর দাবি করবে না। হয়তো আমাদের একটা ডিভিশন বা দুটো ডিভিশন ওখানে মুভ করে দিয়ে ওদের সিকিউরিটি নিশ্চিত করা হতো। আপনি বলবেন যে চীনের কথা, চীন কোনোদিনও যুদ্ধ করতে আসবে না ওই জায়গায়। সুবিধা দিলে চীনও বলতো যে ঠিক আছে, তো দখল করে নাও, ওই আমাদেরকে তেলের পাইপ যা আছে সবকিছু আছে ওগুলো আমাদেরকে দাও। আজ থেকে 1000 বছর আগে, 1.5 বছর আগে কোথাকার কোন কি করছে না করছে সে বাদ দেন আপনি। ওই রিসেন্ট হিস্ট্রিতে আমাদেরই যুদ্ধ করার অভিজ্ঞতা আছে, ও আরাকান আর্মির নাই, ও কিছু করতে পারবে না। কাজেই আরাকান দখল করে নেওয়া খুব সহজ ছিল, এখন নেওয়া যেতে পারে। মনে করি যে এই সরকারের উচিত হবে অন্য সব বাদ দিয়ে সংস্কার করে, বিশেষ করে সংবিধান, পুলিশের সংস্কার বলেন, তারপরে প্রশাসনের সংস্কার বলেন, এই সংস্কারগুলো কিছু করতে পারবে না এরা। আমি আপনাকে লিখে দিতে পারি, এগুলো পারবে না। যেটা সংস্কার করা দরকার সেটা হলো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরিয়ে নিয়ে আসা, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, তারপরে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হওয়া, এবং একটা ক্রেডিবল নির্বাচনের জন্য যা করা দরকার, যেটা বদিউল আলম মজুমদার সাহেবকে প্রদান করে কমিটি করা হয়েছে, এইরকম কিছু কিছু বিষয় করে একটা অল ইনক্লুসিভ ইলেকশন দিয়ে আপনার এই সরকারের যদি চলে যায়, তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো হয়। কিংবা আমি একটা সাজেশন দিতে চাই, এটা এর আগেও আমি দিয়েছি, আপনার মাধ্যমে আবার আমি সরকারকে দিতে চাই, যে আপনারা সংবিধান আপনার এই যে রিফর্ম সংস্কারে যে দেরি হচ্ছে, আমি বলি এই সরকারকে ডিসলভ করে দেন, অন্তর্বর্তী সরকার করে দিয়ে একটা জাতীয় সরকার গঠন করেন। সব রাজনৈতিক দল, কিছু বিখ্যাত ব্যক্তি যারা আছেন, মানে দেশের গরিত ব্যক্তি যারা, বিদগ্ধজন যারা, এদেরকে দিয়ে একটা মন্ত্রিসভা গঠন করে আরো কিছু সময় নিয়ে সব রাজনৈতিক দল, বিএনপি আছে, অন্য দল আছে, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি তো আমি বলি না, এদের জেলে থাকা উচিত, এরা ঘুরে বেড়াচ্ছে কি করে তাও আমি জানি না। কাজেই এই বিএনপি আছে, অন্য দল আছে, এই সব দলগুলোকে নিয়ে ছোট বড় একটা জাতীয় সরকার গঠন করা, কিছু স্বনামধন্য ব্যক্তি যারা বাংলাদেশে আছেন, যারা দেশের মঙ্গল চায়, ভালো চায়, জ্ঞানী ব্যক্তি, দূরদর্শী, এদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করে আরো কিছু সময় নিয়ে, তাহলে আর ইলেকশনের জন্য কেউ আর দাবি করবে না। ইলেকশনের যে দাবিটা, সেই দাবিটা কিন্তু তখন উঠবে না। এরকম করে একটা জাতীয় সরকার গঠন করে তারপরে একটা কম্প্রিহেন্সিভ আপনি সংস্কার করে একটা নির্বাচন দেওয়া, আমার মনে হয় সেটা হলে বোধহয় ভালো হয়। এখন স্যার আপনার কাছে জানতে চাওয়া যে এই যে আরাকান আর্মির সীমান্তে যে শক্ত অবস্থা, তো সেইখানে আমরা এটাও জানি যে অনেক রোহিঙ্গা এখনো আবার ঢুকে যাওয়ার চেষ্টা করছে, তো এই চ্যালেঞ্জটা বাংলাদেশের পক্ষে মোকাবেলা করাটা কতটা শক্ত হবে বলে আপনি মনে করেন কিনা? কারণ এখন আরাকান আর্মি আসলে কি করতে যাচ্ছে, বা বাংলাদেশের উপরে এটা কতটা চাপ আসবে বা আসবে কিনা, সেটা আপনার কাছে একটু শুনতে চাই। দেখেন, আপনাকে আমি বলি, এই যে সিরিয়ায় যে বিদ্রোহ হলো, 12 দিনের বিদ্রোহে কিন্তু আপনার ওই বাশার আল আসাদ কিন্তু ইয়েতে চলে গেছে, এই রাশিয়ায় গিয়ে আশ্রয় নিছে। তো মানব জমিনের মতিউর রহমান চৌধুরী আছেন না, সম্পাদক, একটা হাইপ ক্রিয়েট করেছিলেন উনি, যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে শেখ হাসিনার পত্রে কি লেখা আছে, কাকে দিয়েছেন কি না। তা আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো আপনার মাধ্যমে, একটু ওই রাশিয়ায় যাওয়ার জন্য, গিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে গিয়ে জিজ্ঞেস করা তিনি পদত্যাগ করেছেন কি না, আর করলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে, আর পদত্যাগপত্রে কি লেখা ছিল, ওটা একটু উনি আমাদেরকে এসে একটু জানান দিবেন আর কি। উনি তো আছেন তো একজন মানে বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, তার যাওয়া উচিত রাশিয়াতে, একটু জেনে আসা উচিত যে পদত্যাগ করছে কিনা। শোনেন, আরাকান আর্মিকে এই যে বাশার আল আসাদ যে গেল, কিভাবে গেল? বিদ্রোহীরা অস্ত্র হাতে নিয়ে তাকে বিতাড়িত করেছে, তাই তো? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, আমি প্রথম থেকে বলে আসতেছি কিন্তু, যে আমরা 3 লক্ষ রোহিঙ্গাকে প্রশিক্ষণ দিই, সামরিক প্রশিক্ষণ, তাদেরকে অস্ত্র দেই, তারা যাবে তাদের দেশ স্বাধীন করবে। তাহলে আরাকান আর্মিও থাকতো না, এদিনে রোহিঙ্গারা ওখানে গিয়ে বসবাড়ি করে বাস করতো। হয়তো আমাদের একটা ডিভিশন বা দুটো ডিভিশন ওখানে মুভ করে দিয়ে ওদের সিকিউরিটি নিশ্চিত করা হতো। আপনি বলবেন যে চীনের কথা, চীন কোনোদিনও যুদ্ধ করতে আসবে না ওই জায়গায়। সুবিধা দিলে চীনও বলতো যে ঠিক আছে, তো দখল করে নাও,
ওই আমাদেরকে তেলের পাইপ যা আছে সবকিছু আছে ওগুলো আমাদেরকে দাও। তাহলে ভারতকে আমরা সোজা করে ফেলতে পারতাম। ওই টিটোয়েতে ওদের ওই যে বড় বড় মাল্টিমোডাল প্রজেক্ট আছে আপনার ওই যে ইয়েতে কালাদান প্রজেক্ট, ওইটারও কিন্তু 12টা বাজে দিতে পারতাম আমরা। কিন্তু আমরা সেটা তো করি নাই। শেখ হাসিনা চাচ্ছিল যে সে নোবেল প্রাইজ নিবে এই রোহিঙ্গাদের ভাত খাওয়ায়, সেটা তো একটা গেল। তারপর তো আসলো এই যে এখন এই সরকার এসে তো রোহিঙ্গা প্রশিক্ষণ দিতে হবে। আমরা প্রশিক্ষণ দিলে এতদিন আমরা আরাকান দখল করে ফেলতে পারতাম। যদি ওইটা স্বাধীন আমরা না বাংলাদেশের অংশ না করে যদি আমরা একটা ওখানে একটা গভর্নমেন্ট বসাই দিয়ে আমাদের দুটো ডিভিশন ওখানে আমি এখনো মনে করি বল ইজ নাও ইন আওয়ার কোর্ট। এখন 3 লক্ষ রোহিঙ্গাকে আমরা প্রশিক্ষণ দেই, আমাদের রিটায়ার্ড আর্মি অফিসার যারা আছে তারা এখন এই মানে চলমান সংকটে আবার কোনো সংকট তৈরি করবে কিনা? কোনো সংকট তৈরি করবে না। আরাকান আর্মির এত ক্ষমতা নাই যে বাংলাদেশ আর্মির সঙ্গে যুদ্ধ করতে আসে। এই 3 লক্ষ রোহিঙ্গার সঙ্গে মোকাবেলা করার মতন ক্ষমতা ধরে কয়েক হাজার মাত্র তারা। ওই 3 লক্ষ রোহিঙ্গা যখন এখান থেকে মাছ করবে ওরা এমনিতেই পালা যাবে ওখান থেকে। ওই রোহিঙ্গা ওই আরাকান আর্মি ওখান থেকে পালিয়ে চলে যাবে, ওই যেখানে যাবার সেখানে চলে যাবে, আমরা দখল করে নেব, কোনো অসুবিধা নেই। এটা করতে গেলে ঠিকই আমরা কিন্তু ওই আরাকান দখল করে নিয়ে আমাদের অঙ্গীভূত করে ফেলতে পারতাম, কিংবা ওখানে একটা বাফার জোন তৈরি করতে পারতাম। আমরা করি নাই, এটা আমাদের ভুল। এখনো করা যেতে পারে, এখন আপনার কাছে করতে পারে। মানুষের পায়ে তেল দিতে যাবেন কেন আপনি? ওই আমাদের দিনাজপুরের ভাষা বলে গোদার পায়ে তেল দেওয়া আর কি, মানে পায়ে গোদ হয় না ওই যে এডিস বসা কামড়লে, তো ওই গোদার পায়ে তেল দিলে হয়? ও পাখির চিকন হয় নাকি? ওই গোদার পায়ে তেল দেওয়ার দরকার নাই। আরাকানেরা কোনোদিন যুদ্ধ করছে এরকম কোনো ইতিহাস নাই। ওই আজ থেকে 1000 বছর আগে 1.5 বছর আগে কোথাকার কোন কি করছে না করছে সে বাদ দেন আপনি। ওই রিসেন্ট হিস্ট্রিতে আমাদেরই যুদ্ধ করার অভিজ্ঞতা আছে, ও আরাকান আর্মির নাই, ও কিছু করতে পারবে না। কাজেই আরাকান দখল করে নেওয়া খুব সহজ ছিল, এখন নেওয়া যেতে পারে। 3 লক্ষ লোককে ট্রেনিং দিয়ে আমরা হাতিয়ে দিয়ে আমরা মুভ করে যাই, কোনো অসুবিধা নেই। এখন আমরা করবো না, তুই আসে গরু না বয় হাল তার দুঃখ চিরকাল। তো এটাই হচ্ছে আর কি। আমরা করবো আপনার মানে সরকারের জন্য আপনার কি এখন বক্তব্য থাকবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য হলো রাজনৈতিক দলগুলোর কথাই আমি বলি যে 5ই আগস্ট বিপ্লব, আমি এটা 5ই আগস্টের বিপ্লব বলি, এটা না, একটা ক্লারিফিকেশন দিতে চাই। অনেক বোদ্ধা ব্যক্তি আমাদের বলার চেষ্টা করতেছে এটা বিপ্লব হয় নাই, এটা অভ্যুত্থান হয়েছে। দেখেন, আপনাদেরকে একটা জিনিস মানতে হবে, উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগ সময় আপনি এখান থেকে একটা মেসেজ আমেরিকায় পাঠাচ্ছেন। ওইটা সারা পৃথিবীতে ওই 50 ভাগের 1 ভাগ সেকেন্ডে কিন্তু আপনি সারা পৃথিবীতে একটা মেসেজ আপনি পাঠিয়ে দিতে পারেন। সারা পৃথিবীতে হাজার হাজার মানুষকে অ্যাড্রেস করে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে অ্যাড্রেস করে উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আপনি আপনার মেসেজ পৌঁছতে পারেন। আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে, 70 বছর আগে এইটা করতে কয়েক বছর লেগে যেত। কাজে আজকে 1 ঘন্টায় একটা মানুষ যা কাজ করে সেটা ওই সময় যারা রেভলিউশন করেছে, ফ্রান্স রেভলিউশন, আপনার রাশিয়ান রেভলিউশন, আপনার চীনে যে রেভলিউশন হয়েছে, এটা করতে তখন অত সময় লাগতো। আজকে দেখেন উইদিন মান্থ শেখ হাসিনা এখান থেকে চলে গেছে, এবং 1 মাসে আমি বলি 100 বছরের কাজ হয়েছে এখানে। ওনারা বুঝতে পারতেছেন না, ওনারা ওনাদের ধারণা সনাতনী ধারণা যে ওই গান শিখতে লাগবে 20 বছর, তারপরে সেতার বাদ্য শিখতে লাগবে 10 বছর, 30 বছরের পরে আপনি গায়ক হইতে পারেন। আরে ভাই, ওদিন শেষ হয়ে গেছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মাধ্যমে আজকে 1000 কিলোমিটার 2000 কিলোমিটার দূরে গিয়ে আপনার ড্রোন হামলা চালাচ্ছে। কাজেই রেভলিউশন আর কিভাবে হবে? দেখেন, আমরা তো 1 মাসে শেখ হাসিনাকে তাড়াইলাম, আর বাশার আসাদ গেছে মাত্র 12 দিনে, তাই তো? তা আপনি ফ্রান্স রেভলিউশনের মধ্যে ইয়ার্স টুগেদার আপনি করবেন, ওই সময় তো নাই। কাজেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে আমাদের ওই 5 বছর 10 বছরের রেভলিউশন 1 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। এটা রেভলিউশন। আবাল বৃদ্ধ বনিতা জনতা সব, শ্রমিক কৃষক, ওই বাচ্চা কাচ্চা সব কোলের মধ্যে মা শিশু নিয়ে গিয়ে ওখানে গেছে, এবং পুরো রেজিম এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দিস ইজ রেভলিউশন। ওইসব সনাতনী চিন্তা বাদ দেন। ওইটা আজকে একটা যে কোনো একটা মানুষ
কয়েকটা মেসেজ দিয়ে বলতে পারে যে ওই শাপলা চত্বরে আমরা সমবেত হবো, দেখবেন আপনি পরের দিনে সবাই গিয়ে সমবেত হয়ে ওইটা ওই সময় করতে 1 মাস লেগে যেত, 2 মাস লেগে যেত। তো অতএব আমি বলবো রাজনৈতিক দলগুলোকে সংস্কার করার জন্য, সংস্কার বলতে আমি বুঝি যারা রেভলিউশন করেছে তাদের 30% লোককে আপনারা নেন, ছাত্রকে নেন আপনাদের দলের মধ্যে, এবং যেসব লোক সামন্তবাদী চিন্তাধারা পরিচালিত তাদের দল থেকে বের করেন। এবং 5ই অগস্টের বিপ্লবের মাধ্যমে, কেন 5ই অগস্টের বিপ্লব আমি ওই জন্য, বিপ্লব কবে শুরু হয়েছে এর কোনো নাই, স্পেসিফিক ডেট নাই, কিন্তু 5 তারিখে এটা শেষ হচ্ছে, ওটা ডেট, এই স্পেসিফিক ডেট আছে, কাজে আমি এটাকে অগস্ট রেভলিউশন বলি। এই রেভলিউশনে কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের আবির্ভাব ঘটেছে। কাজেই একজন লোক দলের প্রধান হয়ে তিনি দল চালাবেন এবং তিনি যা বলবেন গোত্রপতির মতো সবাই সেটা শুনবে, এই দিন কিন্তু শেষ হয়ে গেছে। এবং আওয়ামী লীগ নাই, এখন আমরা চাঁদাবাজি করব, সব দখল করে নিব, রাস্তাঘাট, ওই ফুটপাত, তারপর আপনার ঘাট, তারপর হলো আপনার ইয়ে কি বলে বাস স্ট্যান্ড, হ্যাঁ, তারপরে আওয়ামী লীগের লোককে গিয়ে বলতেছি এত টাকা দাও, নাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে, এত টাকা দাও, নাহলে তোমার দোকান ভাঙচুর হবে। এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ না দিলে এই দেশের মানুষ আপনাদেরকে ওই শেখ হাসিনার মতনই কিন্তু তাড়াবে এখান থেকে। এই জিনিসগুলোকে বাদ দিতে হবে, জনগণের কাছে ফিরে যেতে হবে নতুন চিন্তায়, নতুন চেতনায়। আর সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, যখন এই অন্তর্বর্তী সরকার দিয়ে যদি আপনারা মনে করেন যে না চলছে না, তাহলে এটাকে ডিজলভ করে একটা জাতীয় সরকার গঠন করে আরো কিছু সময় নেন, যাতে ইলেকশনটা ডিলে হয় এবং একটা কম্প্রিহেন্সিভ আপনার রিফর্ম বা সংস্কার করে, যাতে কোনোদিন এখানে আর স্বৈরাচারের প্রত্যাবর্তন না ঘটে, এইরকম একটা ব্যবস্থা করে তারপরে আপনারা ইলেকশন দেন। এটাই আমার শেষ কথা থাকবে। ধন্যবাদ।